স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিচ্ছি পুরো খবর। বঙ্গমাতা শেখ বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন আজ। অনুপ্রেরণা, মমতার দৃঢ় চেতা মনোবলের আরেক নাম বঙ্গমাতা। সহযোদ্ধা হিসেবে তিনি সারা জীবন বঙ্গবন্ধুর পাশে ছিলেন। অনেক কঠিন সময়ে তিনি রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশেও দাঁড়িয়েছেন শক্তভাবে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের সাথে এজন্য চলে আসে তার সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের নামও। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন বিস্তারিত। চেতনায় ছিল বাঙালিত্ব, ব্যক্তিত্বে ছিল কোমলতা আর দৃঢ়তার অনন্য সংমিশ্রণ। তিনি কেবলমাত্র বঙ্গবন্ধুর সহধর্মিণী নন, ছিলেন একজন নীরব দক্ষ সংগঠকও। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শন ও আদর্শকে বাস্তবায়ন করতে পেছন থেকে নিরলসভাবে কাজ করে গেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। মুক্তিযুদ্ধের সময় ছাড়াও বঙ্গবন্ধুর পুরো রাজনৈতিক জীবনে সহযোদ্ধা হিসেবে তিনি পাশে ছিলেন ছায়ার মতো। বঙ্গবন্ধুর জীবনের প্রতিটি বাঁকে দিয়েছেন প্রেরণা, জুগিয়েছেন সাহস। উনি ছাড়া কিন্তু বঙ্গবন্ধু সম্পূর্ণ হতে পারতেন না। তিনি যত দুর্যোগ, বিপদ, ঝঞ্ঝা সবকিছু কিন্তু তিনি নিজের মনের মধ্যে নিজের শারীরিকভাবে সহ্য করে নিয়েছেন। স্বাধীনতার পর তিনি বীরাঙ্গনাদের বলেছিলেন, আমি তোমাদের মা। অনেক বীরাঙ্গনাকে সামাজিক মর্যাদা সম্পন্ন জীবন দান করেন তিনি। তার মমতাময়ী মাতৃস্নেহ বহুবার জয় করেছে বাঙালির মন। তাই তো জনগণ তাকে ভালোবেসে ভূষিত করেছে বঙ্গমাতা উপাধিতে। আওয়ামী লীগের নেতাকর্মী ও মুক্তিকামী বাঙালির পাশে তিনি সর্বদা ছিলেন অতন্দ্র প্রহরী হয়ে। বঙ্গবন্ধুর জীবনে স্ত্রী কতটুকু সহায়ক ছিলেন তার প্রমাণ হচ্ছে আব্দুল গাফফার চৌধুরীর একটি মন্তব্য যে বঙ্গবন্ধু একটি বারুদ, কিন্তু এই বারুদের 14 আনাই হচ্ছে বঙ্গমাতা বেগম মুজিব ফজিলাতুন্নেসা মুজিব। বঙ্গবন্ধু একবার নিজে বলেছিলেন, তোমরা আমার স্মৃতিশক্তির প্রশংসা করো, কিন্তু আমার জীবন্ত ডায়েরি হচ্ছে আমার স্ত্রী। বঙ্গবন্ধুর দীর্ঘ জেল জীবনের দিনে তিনি শক্ত হাতে ধরেছিলেন পরিবারের হাল। শত ঝড়ের মাঝে ছিলেন আত্মশক্তিতে বলিয়ান। 7ই মার্চ 1971 যখন ভাষণ দিতে যাবেন তিনি, সকাল থেকে বহু আওয়ামী লীগের নেতা এসেছেন, তাদের নিজস্ব মন্তব্য করছেন যে আপনি এটা বলবেন, এটা বলবেন। বেগম মুজিব একেবারে শেষ মুহূর্তে যখন বঙ্গবন্ধু রওনা হয়ে যাবেন তখন এসে বললেন যে অনেকেই হয়তো অনেক কিছু বলেছে, কিন্তু তুমি বক্তৃতা দিতে গিয়ে বলবে যে নিজের মন থেকে যেটি আসে, নিজের অন্তর থেকে যে কথাটা আসে সেটাই তুমি বলবে। 1930 সালের 8 আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। তার ডাকনাম ছিল রেনু। তিনি ছিলেন বঙ্গবন্ধুর চাচাতো বোন। 1938 সালে 18 বছর বয়সী বঙ্গবন্ধুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বেগম ফজিলাতুন্নেসা মুজিব। তাদের ঘর আলো করে জন্ম নেয় 2 কন্যা ও 3 পুত্র। 1975 সালের 15 আগস্ট ঘাতকের নির্মম বুলেটে বঙ্গবন্ধুর সাথে প্রাণ হারান বঙ্গমাতাও। বাংলাদেশের জন্মলগ্নের অগণিত বাঁকে রয়েছে এই মহীয়সী নারীর মমতাময়ী পরশ। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। চিত্রনায়িকা পরিমণির সঙ্গে নাম জড়ালেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গুলশান বিভাগের এডিসি গোলাম সাকলান। এর মধ্যে পরিমণি সাকলানকে নিয়ে সিসিটিভি ফুটেজ ফাঁস হয়েছে। শনিবার তাকে ডিবি থেকে সরিয়ে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে বদলি করা হয়েছে। এদিকে পরিমণির সাথে বিভিন্ন মহলের সখ্যতা খতিয়ে দেখছে সিআইডি। কোনো ধরনের অপরাধের প্রমাণ মিললে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন ডিএমপি কমিশনার। মৌ খন্দকারের রিপোর্টে বিস্তারিত। চিত্রনায়িকা পরিমণির সাথে বিভিন্ন অঙ্গনের প্রভাবশালীদের সখ্যতা তদন্ত করছে সিআইডি। জিজ্ঞাসাবাদে নানা চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। পুলিশ কর্মকর্তার সাথে পরিমণির ঘনিষ্ঠ সম্পর্কের একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হলে প্রশাসন যেন নড়েচড়ে বসে। সেই সিসিটিভির কর্মকর্তা পরিমণির মামলার তদন্ত করছিলেন, আর সেই সূত্রেই তাদের মাঝে অন্তরঙ্গ সম্পর্ক ও নিয়মিত যোগাযোগ, একে অপরের বাসায় যাতায়াত ছিল। পরিমণি গ্রেফতারের পর স্বীকার করেছেন সবকিছু।
তাদের এই ঘনিষ্ঠ মেলামেশা অনৈতিক, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান ডিএমপি কমিশনার। অনৈতিক কাজ যদি হয়ে থাকে আমরা তদন্ত করে দেখে প্রমাণ পাইলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব। এরই মধ্যে এডিসি গোলাম মোহাম্মদ সাকলাইনকে গুলশান বিভাগের ডিবি থেকে সরিয়ে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার। বিষয়টা দেখলাম তো, জানলাম পরে কমিশনার সব যেটা বলা হয়েছে যে অন্য জায়গায় পোস্টিং করে দেওয়া হবে, আর এটা একটা তদন্ত করে দেবে। জিজ্ঞাসাবাদে পরিমণির ব্যবহৃত 3.5 কোটি টাকার গাড়ির বিষয়েও উঠে এসেছে। পরিমণি বলেছেন গাড়িটি ব্যাংক লোন অথবা ক্যাশ টাকা দিয়ে ক্রয় করেননি। একটি বেসরকারি ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সিআইডি জানিয়েছে পরিমণির কাছ থেকে অনেক প্রভাবশালীদের তথ্য বেরিয়ে আসছে। যদি প্রভাবশালী কেউ জড়িত থাকে, তো যদি আমি বললাম যে আসলে আইনের ঊর্ধ্বে তো কেউ না, তা আমরা সেগুলো আপনারা আমাদের প্রতি আস্থা রাখতে পারেন যে আমরা সেগুলো যারা সাথে সংশ্লিষ্ট আছে অপরাধের সাথে, তাদেরকে আমরা তদন্তের মাধ্যমে আমরা খুঁজে বের করব এবং আমি নিশ্চিত যে যত বড় শক্তিশালী হোক না কেন তাকে আমরা আইনের আওতায় আনতে সমর্থ হব। এদিকে শনিবার মাদক মামলায় পরিমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমিকে 3 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। চলচ্চিত্র শিল্পীদের ভাবমূর্তি খুনের অভিযোগে চিত্রনায়িকা পরিমণি ও আকার সদস্য পদ সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। শনিবার এফডিসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে শিল্পী সমিতির সভাপতি এর সিদ্ধান্তের কথা জানান। এ সময় শিল্পীদের চলাফেরায় সংযত হওয়ার আহ্বান জানান উপস্থিত অন্যান্যরা। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। আগেই আভাস ছিল আলোচিত চিত্রনায়িকা পরিমণি ও একার বিরুদ্ধে পদক্ষেপ নেবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। হলো তাই, সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এই 2 চিত্রনায়িকার সদস্যপদ। এই বিষয়ে বিস্তারিত জানাতে শনিবার বিকেলে এই সংবাদ সম্মেলন। সমিতির সভাপতি ঘোষণা দেন চলচ্চিত্র শিল্পীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় স্থগিত করা হয়েছে বিতর্কিত ও সমালোচিত পরিমণি ও একার সদস্যপদ। শিল্পী সমিতির সুনাম ভাবমূর্তি রক্ষার্থে আপাতত তাদের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত। তাদের ব্যক্তিগত কোনো অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডের দায় দায়িত্ব সংগঠন হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নেবে না। এদিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্যরাও। শিল্পীদের উচ্ছৃঙ্খল চলাফেরার সমালোচনা করে আরো সংযত হওয়ার আহ্বান জানান তারা। পরিমণি আমাদের কাছে আসে, আমরা সন্তান বা বোন বা যেভাবেই হোক ওকে অবশ্যই আমরা বুকে তুলে নেব। যারা শিল্পীরা নতুন নতুন এসেছেন কিংবা আসছেন তাদেরকে অনুরোধ করব, এখন থেকে সাবধান হয়ে যাও। তোমরা সাবধান করা হয়েছে যে যেভাবে আছো সুন্দর, যেভাবে রাস্তা দেখো সুন্দর রাস্তায় চলার চেষ্টা করো। মানুষ জেলখানা থেকেও কিন্তু অনেকে, রিমান্ডার থেকেও অনেকে খবর পাঠানো যায় যে অন্তত শিল্পী সমিতির কাছে যাও। আমরা দেখেছি বিভিন্ন সময় শিল্পীদেরকে। আমরা যদি এখন সে চাই বিপদে তার পাশে দাঁড়াবো। গেল বুধবার পরিমণির বাসায় অভিযান চালিয়ে বিপুল মাদক সহ তাকে গ্রেপ্তার করে র্যাব। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এদিকে জিজ্ঞাসাবাদে অন্ধকার জগতের চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন গ্রেপ্তার মডেল পিয়াসা মৌ। আয়েশি জীবনে অঢেল সম্পদের উৎস খুঁজতে গিয়ে মিলছে চমকপ্রদ তথ্য। তাদের অনৈতিক কাজের জালে আটকা পড়েছেন শোবিজের অনেক পরিচিত মুখ। ব্ল্যাকমেইলিং এর শিকার হয়েছেন সরকারি কর্মকর্তা সহ সমাজের অনেক বিত্তবানরাও। সিআইডি বলছে মদতদাতারা প্রভাবশালী হলেও কাউকেই ছাড় দেওয়া হবে না। বিস্তারিত মাসুদা লাবুনির প্রতিবেদনে। তথাকথিত মডেলিং এর আড়ালে মাদক, অস্ত্র ও নারীদের দিয়ে দেহ ব্যবসায়ী ছিল ফারিয়া মাহমুদ পিয়াসার অপরাধ জগতের প্রধান কাজ। এছাড়াও বিশেষ কৌশলে বৃত্তশালীদের সন্তানদের মাদকে আসক্ত করে মাদক বিক্রি ও সমাজের প্রভাবশালীদের সাথে সখ্যতা গড়ে তুলে তাদের সাথে ছবি তুলে ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে অর্থ উপার্জনও করত পিয়াসা। গড়ে তোলে বিশাল নেটওয়ার্ক। মডেলিং এর জমকালো জীবনের আড়ালে অস্ত্র, মাদক কেনাবেচা চলত মৌ, মিশু ও তার চক্রের সদস্যদের দিয়ে। করানো হতো মার্কেটিং ছাড়াও নানা অপকর্ম। বর্তমানে পিয়াসা 8 দিনের ও মৌ আক্তার 4 দিনের রিমান্ডে আছেন সিআইডিতে। চলছে জিজ্ঞাসাবাদ। বেরিয়ে আসছে চমকপ্রদ তথ্য। এক্সপার্ট যে সিস্টেমগুলো আছে, আমাদের ডিএনএ ল্যাব আছে, আমাদের কেমিক্যাল ল্যাব আছে, আমাদের আইটি ফরেন্সিক ল্যাব আছে, তো আমরা তদন্তগুলো
আসলে খুব পুঙ্খানুপুঙ্খভাবে সুষ্ঠুভাবে তদন্ত করতে চাই। আমরা কাজ শুরু করেছি, জিজ্ঞাসাবাদ করছি আমরা। এটা আমাদের বিরাট দায়িত্ব, অনেকগুলি ইস্যুস আমাদেরকে ভেরিফাই করতে হবে, অনেকগুলি ইনফরমেশন কালেক্ট করতে। সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক জানান, এসব অনৈতিক কাজের সাথে প্রভাবশালী কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। কেউ তো আইনের ঊর্ধ্বে না, সে যেই হোক না কেন, সে তদন্তকারী কর্মকর্তা হোক বা অন্য কেউ হোক। আমরা চাই যে নিরপেক্ষভাবে তদন্ত করে যেটি সত্যি ঘটনা সেটিকে আসলে উদ্ঘাটন করা। যেসব রাঘব বল জড়িত বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ এবং তারা মানি লন্ডারিং হয়েছে, তো সেক্ষেত্রে অবশ্যই মানি লন্ডারিং এর বিধান যেটি আছে সেটি আমরা পরিপালন করেই সেই ধরনের মামলা আমরা রুজু করব এবং তদন্ত করব। পরিমণি, পিয়াসা, মৌ আক্তার, পরিচালক রাজ, হেলেনা জাহাঙ্গীর ও মিশু এই 6 জনের একটি করে ও হেলেনার 2টি সহ মোট 7টি মামলার তদন্ত এখন সিআইডির হাতে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। মাদকসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার হেলেনা জাহাঙ্গীর, মডেল পিয়াসা, মৌ, চিত্রনায়িকা পরিমণি সহ 6 জনের বাসায় অভিযান চালিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। শনিবার বিকেলের পর তাদের বাসায় তল্লাশি চালানো হয়। রাজধানীর গুলশান 2 নম্বরে অবস্থিত হেলেনা জাহাঙ্গীরের বাসার দারোয়ান জানান, বিকেল 4টার দিকে সিআইডি কর্মকর্তারা বাসায় ঢুকে তল্লাশি শুরু করেন। 2 ঘন্টার অভিযান শেষ হয় সন্ধ্যা 6টার দিকে। সিআইডি কর্মকর্তারা হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে পাসপোর্ট, ল্যাপটপ সহ বেশ কিছু জিনিসপত্র জব্দ করে নিয়ে গেছে বলে জানায় দারোয়ান। এর পাশাপাশি বিতর্কিত চিত্রনায়িকা পরিমণি, মডেল পিয়াসা, মৌ তাদের সহযোগী জিসানদের বাসাও তল্লাশি চালিয়েছে সিআইডি। সম্প্রতি মাদকসহ নানা অভিযোগে আটক সবার বিরুদ্ধে একাধিক মামলা চলমান। হেলেনা জাহাঙ্গীর সহ সবার 1-2টি মামলার তদন্তভার পেয়েছে সিআইডি। সেই কার্যক্রমের অংশ এসব অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে। 15-20 জন হবে সিআইডি, জি। কেউ সিভিল আছে, কেউ আবার পোশাক পরা আছে। আগে তো র্যাব তল্লাশি করছিল, তো ওই জিনিসগুলো এলোমেলো অবস্থায় আছে। ওনারাও ওগুলো ঘুরে ফেরায় দেখছে আর কি, সব কিছু খুলে মিলে দেখছে। এমনি কাগজপাতি, ব্যাংকের কাগজপাতি, ল্যাপটপ, পাসপোর্ট এগুলো নিতে দেখছি আর কি। জি, আমি উঠে দিছি, আমাকে বলছে যে ইয়েটা নেন, আমি গাড়িতে উঠে দিছি। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাইদুল হক সুমনকে যুবলীগের কেন্দ্রীয় আইন সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলে খবর নিশ্চিত করেছেন, তিনি জাতীয় স্লোগান জয় বাংলা নিয়ে কটাক্ষ করায় ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে জয় বাংলাকে কটাক্ষ করে ফেসবুকে লাইভে আসায় ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয় যুবলীগ। গণটিকা প্রসঙ্গ। 32 লাখ মানুষকে টিকা দিতে দেশ জুড়ে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে গণটিকাদান। তবে প্রথম দিনই বিশৃঙ্খল পরিস্থিতি ছিল রাজধানীর কেন্দ্রে কেন্দ্রে। কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড় ছিল, মানা হয়নি স্বাস্থ্যবিধি, ভোগান্তিতে পড়েন জ্যেষ্ঠ নাগরিকরা। আর টিকার সংকট হবে না জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আরও 6 কোটি ডোজ টিকা কিনতে চীনের সাথে চুক্তি হচ্ছে। আরফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। টিকা নিতে রীতিমতো হুলস্থুল কাণ্ড রাজধানীর বেশিরভাগ কেন্দ্রে। গণটিকা কর্মসূচির প্রথম দিনে শনিবার রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিয়াম হাসপাতালের আঙ্গিনার রূপ নেয় রীতিমতো জনসমাবেশে। দীর্ঘ সময় লম্বা লাইনে দাঁড়িয়ে টিকা নেওয়ার চেষ্টা করেন শত শত মানুষ। হাসপাতালের কর্মচারীদের স্বজনপ্রীতি আর টিকা সংকটের গুজবে উধাও হয় স্বাস্থ্যবিধি। এত হাজার মানুষের এখানে আয়োজন, সেই তুলনায় ডিসিপ্লিনটা দেখার মতো কোনো মানুষজন নেই। মাছটা আমরা নিয়ে আসছি, কিন্তু সিরিয়াল দেখেন কোনো কিছুই নাই। আমরা 5 ঘন্টা ধরে লাইনে আসছি, অথচ আমাদেরকে লাইন ভেঙে অন্যজন যাচ্ছে। এখানে ছিলাম, এখান থেকে ফিরে ঘুরে ঘুরে এখানে আসছি। এখন পর্যন্ত যাই ঢুকতে পারে, লোক আসতেছে ভিতর থেকে, লোক নিয়ে ঢুকতেছে, টিকা দিয়ে বেরো দিতেছে। কোভিড আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, যে পরিমাণে যেভাবে আজকে অ্যারেঞ্জমেন্ট হয়েছে। তবে রাজধানীর ওয়ার্ড ভিত্তিক কেন্দ্রে তুলনামূলক শৃঙ্খলা দেখা গেছে। টিকা দিতে আসা বেশিরভাগ মানুষ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও দ্বিতীয় ডোজ পাওয়া নিয়ে শঙ্কা জানিয়েছেন। এখানে আসছি আধা ঘন্টার ভিতরে হয়ে গেছে, ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা নেই। আপনি 20 মিনিটের মধ্যে আমরা করে নিতে পারছি। টিকা নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। শনিবার দুপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ফিল্ড হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি বলেন, টিকার সংকট হবে না, বরং নতুন করে আরও ভ্যাকসিন কেনা হচ্ছে। 18,000 কেন্দ্রে আজকে টিকা দেওয়া হচ্ছে এবং এটা চলমান প্রক্রিয়া। দিস উইল কন্টিনিউ। 6 কোটি নতুন টিকা সিনোফার্মে আনার জন্য আমরা আশা করি এই টিকাগুলো আমরা পাবো, যেভাবে চায়না থেকে বলেছে যে আমরা নভেম্বরের মধ্যে প্রত্যেক মাসেই
আমরা একটা প্রায় সমহারে আমরা এই টিকাগুলো আমরা পেয়ে যাব। বড় ধরনের কোনো অভিযোগ ছাড়াই প্রথম দিনে যশোর, চট্টগ্রাম, বরিশাল, রংপুর আর বগুড়া অঞ্চলে টিকাদান সমাপ্ত হয়। দেশের 4,600 ইউনিয়ন, 1054টি পৌরসভা আর সিটি কর্পোরেশনের 433টি ওয়ার্ডে এই কর্মসূচি চলে, যেখানে টিকা নিতে মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। বিশৃঙ্খলা ছিল বেশ কিছু এলাকায়। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। খুলনার সোনাডাঙ্গা মংলাপোতা এলাকায় জহুরা বেগম নামে এক বৃদ্ধাকে 10 মিনিটের ব্যবধানে 2 ডোজ করোনা টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। তবে কেন্দ্রে দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মীরা ওই নারীকে 2 বার টিকা দেওয়ার কথা অস্বীকার করেছেন। অভিযোগ তদন্ত করছেন কেসিসি স্বাস্থ্য কর্মকর্তারা। খুলনা থেকে শামসুজ্জামান শাহিনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। শনিবার বেলা 11:30টার দিকে খুলনা নগরীর 17 নম্বর ওয়ার্ডের হাফিজুর রহমান ঈদগাহ কেন্দ্রে করোনার টিকা নিতে যান 73 বছর বয়সী জহুরা বেগম। সেখানে 10 মিনিটের ব্যবধানে তাকে একই হাতে 2 ডোজ করোনা টিকা দেওয়ার অভিযোগ ওঠে। জহুরা বেগম জানান, প্রথমে এক স্বাস্থ্যকর্মী তার বাঁ হাতে এবং এর পরপরই আরেক স্বাস্থ্যকর্মী একই হাতে তাকে আরেক ডোজ টিকা দেন। আমি কই না যে আমার একটা দাও, আমার আগে দিয়েছে কই জানি না। ওই কেন্দ্রে টিকা দেওয়ার দায়িত্বে ছিলেন নগর স্বাস্থ্য কেন্দ্রের নার্স শাহিনুর বেগম এবং আরবান স্বাস্থ্য প্রকল্পের সিনিয়র নার্স বাবলু রানী রায়। তবে তারা ওই নারীকে 2 বার টিকা দেওয়ার কথা অস্বীকার করেছেন। সুযোগ নেই, কারণ একজনে দেওয়া হলে আমার সামনে তো ভলান্টিয়ার দাঁড়ানো, ওরা তো কার্ড ধরে দিচ্ছে, এরা দেন, তারা দেওয়া হচ্ছে। প্রতিবেশীরা জানান, জহুরা বেগম ভেবেছিলেন একসাথে 2টি টিকা দিতে হয়। বাড়িতে এসে 2 টিকা দেওয়ার কথা বললে বিষয়টি জানাজানি হয়। পরে স্বাস্থ্য কর্মকর্তারা এসেও খোঁজ খবর নেন। একটা টিকা দিয়েছে, দিয়ে আসার পরে আরেকজনে বসাইছে যে এখানে বসো। উনি আর বলে নাই যে আরেকটা দেব না, উনি ভাবছে কি যে 2টাই টিকা, উনি বইছে, ওনার আরেকটা টিকা দিয়েছে। এই বিষয়ে তদন্তের কথা জানালেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেসিসি স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। আমি যাবো তো ওখানে, যে ওনাকে ডিটেইল জানাবো তো, তারপরে উনি ভাষ্য দেবেন কি দেবেন। গণটিকার প্রথম দিনে খুলনা নগরীর 93টি কেন্দ্রে 18,600 মানুষকে করোনার প্রতিষেধক টিকা দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশে ভয়াবহ আকার ধারণ করেছে করোনার ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট। প্রচলিত ভ্যারিয়েন্টের থেকে 1000 গুণ বেশি ভাইরাস মানুষের নিঃশ্বাসের মাধ্যমে ছড়াচ্ছে বলে জানিয়েছেন অণুজীব বিজ্ঞানী ডক্টর বিজন কুমার শীল। শনিবার এক আলোচনায় তিনি এসব কথা জানান। এই ভাইরাসে আক্রান্তের হার 100%। এদিকে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় হাসপাতাল ও আইসিইউ বাড়ানোর চেষ্টা চলছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। নাইমল জিকোর প্রতিবেদন। করোনায় দেশে যেমন বাড়ছে আক্রান্তের সংখ্যা, তেমনি প্রতিদিন মৃত্যুর সংখ্যাতেও গড়ে চলেছে নতুন সব রেকর্ড। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, বর্তমানে দেশে 98% মানুষই ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। ফলে প্রতিদিনই মুমূর্ষ অবস্থায় রাজধানীর হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন মানুষ। আইসিইউ এর জন্য রোগী নিয়ে হাসপাতালে ঘুরছেন অনেকে। অণুজীব বিজ্ঞানী বিজন কুমার শীল বলেন, 3 বার ধরন পাল্টিয়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা, যা মানুষের হাঁচি ও কাশির মাধ্যমে পূর্বের তুলনায় 1000 গুণ বেশি ছড়াচ্ছে। ফলে আক্রান্তের হার 100%, আর মুমূর্ষ অবস্থায় পড়ছেন আক্রান্তের 25% মানুষ। এই ভাইরাসটি কিন্তু আপার শ্বাসনালীর উপরের দিকে গ্রো করছে, এটা মিউটেশনের জন্য। এই গ্রো হওয়ার জন্য ভাইরাস আগের ভাইরাসের চেয়ে 1000 গুণ বেশি ভাইরাস আসছে। আগে মনে করেন যে 100 জনের মধ্যে 10 জন ইনফেক্ট হতো, এখন 100 জনের মধ্যে 100 জনই হচ্ছে। বলেন, খুব অল্প সময়ে এই ভাইরাস মানুষকে কাবু করে ফেলে, তাই মৃত্যু ঝুঁকি কমাতে সবাইকে টিকা নেওয়ার পরামর্শ খ্যাতিমান এই বিজ্ঞানীর। পুরো গ্রামকে টেস্ট করে দেখেছেন যে 70% মানুষের মধ্যে ইনফেকশন আছে, যাদের সিমটম নেই। তো আমি ওটাই বলবো, যদি একজনের ইনফেকশন একটি গ্রামে বা একটা বাড়িতে হয়, আপনাদের মনে করতে হবে যে আপনারা সবাই ইনফেক্টেড পর্যায়ে আছেন। তো আপনাদের মাস্ক তো পরতেই হবে, পাশাপাশি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এদিকে ফিল্ড হাসপাতাল উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী রাজধানীতে করোনা হাসপাতাল ও আইসিইউ বাড়ানোর কথা জানান। সরকারি বেসরকারি মিলে প্রায় 6000 বেড আছে। 6000 বেডের মধ্যে এখন 1000 বেডও খালি নাই। এই পর্যায়ে আমরা আছি। আমাদের আইসিইউ সরকারি বেসরকারি মিলে সব মিলে 1500, যেটা আগে ছিল মাত্র 200-র মতো। তবে এই ভাইরাস থেকে বাঁচতে হলে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া কোনো বিকল্প নেই বলেও জানান তারা। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা।
দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় আরও 261 জনের মৃত্যু হয়েছে। দেশে করোনায় দৈনিক মৃত্যুর হিসেবে এটা দ্বিতীয় সর্বোচ্চ। 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন 8136 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে, দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা 13,43,396 জন। মোট মৃত্যু হয়েছে 22,411 জনের। আর একদিনে নতুন সুস্থ হওয়া 16,383 জনকে নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 11,88,820 জন। 24 ঘন্টায় মোট 31,714 জনের নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 25.65%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 101 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হওয়ায় এডিস মশা বাড়ছে। একই সাথে বেড়ে চলেছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিন প্রায় 200-র উপরে ডেঙ্গু রোগী রক্তে প্লাটিলেট কমে যাওয়ায় ভর্তি হচ্ছেন হাসপাতালে। 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 204 জনের হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সাথে করোনা ও ডেঙ্গুর প্রকোপকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। যদিও মশক নিধনে দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে দাবি করছেন উত্তরের মেয়র। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। প্রতি 1 বছরের ব্যবধানে ভয়াবহভাবে ফিরে আসছে ডেঙ্গুর প্রকোপ। সর্বশেষ 2019 সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন 1 লাখেরও বেশি মানুষ, আর সেবার মৃত্যুবরণ করেন 175 জন। এবছরও থেমে থেমে হচ্ছে বৃষ্টিপাত। এমন পরিবেশ এডিস মশার বংশবিস্তারে অনুকূল। ফলাফল, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এখন ঊর্ধ্বমুখী। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হয়ে অনেক রোগী ভর্তি হচ্ছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালগুলোতে। আবার অনেক হাসপাতালই কোভিড ডেডিকেটেড হওয়ায় রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে চিকিৎসা নিতে এসে। পরিষ্কার করে না, ময়লা ময়লা জমে থাকে, এই জন্য মশামাছি হয়, এই জন্য হয়তো ডেঙ্গুটা হয়েছে আমাদের। 5 দিন মতন খালি বমি আর জ্বর ছিল, হাত পা ব্যথা কামড়াইতো। চিকিৎসকরাও স্বীকার করলেন আগস্ট মাস ডেঙ্গুর জন্য খুব খারাপ সময়। সিট দিতে দিতে একেবারে তৈরি করে আমাদের একেবারে গেট পারে চলে গেছে। বেশিরভাগ রাজধানীবাসী সচেতন নন। একটু বৃষ্টিতেই খোলা পাত্র আর বারান্দার টবে জমছে পানি। মশক নিধনে প্রতিদিনই বিশেষ অভিযান চালাচ্ছে 2 সিটি কর্পোরেশন। যেগুলোতে পানি জমে সেই পাত্রগুলো যদি আমাদের ওয়ার্ডের কাছে নিয়ে আসে, ওয়ার্ড কাউন্সিলের অফিসে নিয়ে আসে, অথবা আমাদের আঞ্চলিক দপ্তরে নিয়ে আসে, এগুলোকে তাদেরকে আমরা পুরস্কৃত করব পয়সা দিয়ে, নগদ টাকা দিয়ে। করোনার হার এখন ক্রমেই ঊর্ধ্বমুখী। এর মধ্যে ডেঙ্গুও যদি মাথাচাড়া দিয়ে ওঠে তবে ভেঙে পড়তে পারে পুরো স্বাস্থ্য ব্যবস্থা। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। আমদানি রপ্তানির আড়ালে প্রতি বছর দেশ থেকে পাচার হচ্ছে হাজার হাজার কোটি টাকা। জিএফআই এর তথ্য বলছে 2014 সালে $911 কোটি পাচার হয়েছে আন্ডার ভয়েস এবং ওভার ভয়েসের মাধ্যমে। মানি লন্ডারিং এর সাথে জড়িত অর্ধশতাধিক ব্যক্তির নাম দুদক সহ বিভিন্ন সংস্থার কাছে থাকলেও থমকে আছে তদন্তের গতি। পাচার রোধে পলাতক অভিযুক্তদের অর্থ ফিরিয়ে আনা সহ মামলার দ্রুত নিষ্পত্তির কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আলী তালুকদার জানাচ্ছেন বিস্তারিত। জালিয়াতি করে 3,500 কোটি টাকা পাচার করে পিকে হালদার। 80 বান্ধবীর মধ্যে অবন্তিকা সহ কয়েকজন দুদকের জালে বন্দী হলেও বেরিয়ে আসছে না চাঞ্চল্যকর কোনো তথ্য। এমনকি পাচার করা অর্থ ফিরিয়ে আনার বিষয়েও নেই দৃশ্যমান কোনো উদ্যোগ। এরই মধ্যে পাচার করা অর্থের সন্ধানে তৎপরতা দেখিয়েছে দেশের বিভিন্ন সংস্থা। বাংলাদেশের 60 ব্যক্তির অর্থ পাচারের তথ্য চেয়ে 18টি দেশে চিঠিও দেয় দুদক। দায়িত্বে আসা দুদকের নতুন কমিশনাররাও দেন একই আশ্বাস। কমিশন তৎপর থাকবে যেন ভবিষ্যতে টাকা পাচার না হয়, যেগুলো পাচার হয়েছে সেগুলো কিভাবে আনা যায়, সুপ্রিম কোর্ট কি আদেশ দেয় তার উপর আমরা নির্ভর করবো ইনশাল্লাহ। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি বা জিএফআই এর তথ্য বলছে আমদানি রপ্তানিতে আন্ডার ভয়েস এবং ওভার ভয়েসের মাধ্যমে প্রধানত অর্থ পাচার করা হয়। গত 5 অর্থ বছরে 1024টি অর্থ পাচারের ঘটনার প্রমাণ পেয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।
আন্ডার ভয়েস ও ওভার ভয়েসের আড়ালে রিম্যাক্স ফুটওয়্যার ও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে দেশের 919 কোটি টাকা পাচারের। 5টি কোম্পানির আড়ালে 1745 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক, যার দায়ে তিনি এখনো পলাতক। যত শালা এই দেশ আছে সবারই তো ওই দেশে বাড়ি আছে। এই টাকাগুলি গেল কি করে? আমি সব যারা A to Z যারা বাড়ি কিনছে সবারটা আমি ওইখানে বাড়ি করতে পারবো, কেন আমরা এগুলি করি না? সবার আছে। করোনার প্রভাবে অর্থ পাচার রোধে দুদকের কার্যক্রমের গতি কিছুটা কমেছে। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, প্রত্যাশা অনুযায়ী দুদক তার গতি সঞ্চালনে দৃষ্টান্ত দেখাতে পারেনি। গতি সঞ্চারের প্রয়োজন, সেক্ষেত্রে দমন কমিশন পর্যাপ্তভাবে দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি বলেই ধারণা করা হয়। দক্ষতা সম্পন্ন ব্যক্তি রয়েছে কিনা এবং তাদেরকে সংশ্লিষ্ট কাজে নিয়োগ দেওয়া হচ্ছে কিনা, দায়িত্ব দেওয়া হচ্ছে কিনা সেটা একটা বিষয়। তাদের যথাযথ প্রশিক্ষণ রয়েছে কিনা। দক্ষ জনবল থাকা সত্ত্বেও সংস্থাটিকে আরো তৎপর হওয়ার কথা বলছে টিআইবি। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, করোনাকালে সবার একটাই রাজনীতি হওয়া উচিত, মানুষকে বাঁচানো, বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো। শনিবার আইডিবি মিলনায়তনে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা এবং দুস্থদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। সংকটে সকল রাজনৈতিক দলের একটাই রাজনীতি হওয়া উচিত, তা হলো মানুষকে বাঁচানো, বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো। আমি রাজনৈতিক দলগুলোর পাশাপাশি পেশাজীবী সংগঠনগুলোকে নিজ নিজ অবস্থান থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি ভ্যাকসিন গ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করা ও অসহায় মানুষের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সিরাজগঞ্জের 3 উপজেলার 900 পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে দেশের শীর্ষ ব্যবসায়ী গ্রুপ বসুন্ধরা। করোনা সংকটের মধ্যে সহায়তা পেয়ে খুশি কর্মহীন দরিদ্র এসব পরিবার। কালের কণ্ঠের শুভ সংঘের উদ্যোগে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মহামারীর মধ্যে এমন উদ্যোগের জন্য বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন স্থানীয় প্রশাসন সহ জনপ্রতিনিধিরা। সিরাজগঞ্জ থেকে আব্দুস সামাদ সাইমের তথ্য ও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবার সকালে সিরাজগঞ্জের কাজীপুর, রায়গঞ্জ ও তারাস এই 3 উপজেলার 900 কর্মহীন দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে দেশের শীর্ষ ব্যবসায়ী গ্রুপ বসুন্ধরা। করোনা বাস্তবতায় স্বাস্থ্যবিধি মেনে দরিদ্র মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়, যেখানে সার্বিক ব্যবস্থাপনায় ছিল কালের কণ্ঠের শুভ সংঘ। বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান স্যারের নির্দেশনায় আমরা সারা দেশেই খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম শুরু করেছি। 3 দিনে আমরা সিরাজগঞ্জের 3000 মানুষকে এই খাদ্য সহায়তা বিতরণ করব। করোনাকালে নানা সংকটে খুব খারাপ সময় পার করছেন হতদরিদ্র অসহায় জনগোষ্ঠী। তাই খাদ্য সামগ্রী পেয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপকারভোগীরা। করোনার মধ্যে কাজ কাম নাই, বসে আছি, খাদ্য নাই, বসুন্ধরা গ্রুপ থেকে খাদ্য দিচ্ছে, এতে আমরা খুশি। বসুন্ধরা পেলাম, খুশি হলাম, আল্লাহ কাছে দোয়া করি। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের আমি দোয়া করি, আল্লাহ দিন তাক সুখে রাখে। মহামারী সংকটের মধ্যে বসুন্ধরার উপহার অসহায় দরিদ্রদের কাছে পৌঁছে দেয়ায় প্রশংসা করেন জনপ্রতিনিধি সহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা। বসুন্ধরা গ্রুপ এবং কালেকণ্ঠ শুভ সংঘকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এলাকার জনগণের মধ্যে এই ত্রাণ বিতরণের জন্য। মানুষের কথা চিন্তা করে এই দুঃসময় তিনি যে মানুষের পাশে দাঁড়িয়েছেন, অবশ্যই এটা মানুষ সারা জীবন স্মরণ রাখবে। বসুন্ধরা গ্রুপের সকলকেই আন্তরিক ধন্যবাদ জানাই, কালেকণ্ঠ শুভ সংঘকে ধন্যবাদ জানাই। আপনাদের এই কাজকর্মগুলো দেখে আরও যারা আমাদের সমাজের বৃত্তশালী রয়েছে তারা উৎসাহিত অনুপ্রাণিত হবে। আগামী দুদিনেও সিরাজগঞ্জের বাকি উপজেলাগুলোয় বিতরণ করা হবে বসুন্ধরা গ্রুপের ত্রাণ সহায়তা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনা নিয়ে টুকরো খবর।
চট্টগ্রামের সীতাকুণ্ডে কাজল নামে এক ব্যক্তি বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বলে দাবি করেছে র্যাব। শনিবার ভোর রাতে এই ঘটনাটি ঘটে। ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন খবরে অভিযান চালানো হয়। পটুয়াখালীর কলাপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের সশস্ত্র হামলায় ডান হাতের কবজি হারানো আহত ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলামের মৃত্যু হয়েছে। দীর্ঘ 11 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শনিবার সকাল 10টায় ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে সাংবাদিকদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন বরিশাল সিটি মেয়র সিদ্দিক আব্দুল্লাহ। শনিবার বরিশাল সাংবাদিক ইউনিয়নের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে আহ্বান জানান তিনি। রাজধানীর বিভিন্ন স্কুল কলেজের 4 শিক্ষার্থী নওশিন, লাবিবা, আবরার ও আবিয়াস বাবা মায়ের দেয়া মাসিক হাত খরচ আর ঈদি পাওয়া সালামি নিয়েই করোনাকালে দরিদ্রদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। আর অভিভাবকরা সন্তানদের এই মানবিক কাজে উৎসাহ দেন। এই 4 শিক্ষার্থী আমি বাংলাদেশি, নিজেরা ভালো থাকবো, সবাইকে ভালো রাখবো এই স্লোগান সামনে রেখে রাজধানীর বিজয় সরণি, ধানমন্ডি ও আশপাশের এলাকায় দুস্থ অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। এসব সামগ্রী পেয়ে মুখে হাসি ফোটে অসহায় দুস্থদের। সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণে রপ্তানি প্রায় 4 থেকে 6 বিলিয়ন মার্কিন ডলার কমে যাবার আশঙ্কা করেছে। এই অবস্থায় অর্থনৈতিক পুনরুদ্ধারে বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় এসব মন্তব্য করেন দেশের বিশিষ্টজনরা। বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা চলমান রাখতে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, বাণিজ্য সম্প্রসারণ, শুল্ক ও ভ্যাট আহরণ ব্যবস্থার সংস্কার ও যুগোপযোগী করতে হবে। তারা বলেন, করোনা মহামারী পরিস্থিতি ও এলডিসি উত্তর সময়ের জন্য সহায়ক ও সমন্বিত নীতিমালা প্রণয়ন জরুরি। সংবাদে নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গে থাকুন। আবার স্বাগত সংবাদে। ব্যবসা প্রতিষ্ঠানেও যে জ্ঞান চর্চা হয় তার উদাহরণ তৈরি করেছে দিনাজপুরের এক কীটনাশক ও সার ব্যবসায়ী। নিজের বই পড়ার নেশার কারণে দোকানেই গড়ে তুলেছেন লাইব্রেরি। তার কাছ থেকে এলাকার কিশোর তরুণরা বই সংগ্রহ করেন। জ্ঞানের আলো ছড়িয়ে দিতে সবাইকে বই পড়ায় উদ্বুদ্ধ করেন ওই ব্যবসায়ী। ফখরুল হাসান পলাশের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার প্রত্যন্ত গোপালগঞ্জ বাজারের একটি সার ও কীটনাশকের দোকান। মালিক বিজয় কুমার পাল। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই, ভিতরে বইয়ের বিশাল এক সংগ্রহ আছে। বিজয় কুমার যেখানে বসেন তার ঠিক পেছনেই বুকশেলফ। কাজ না থাকলে বইয়ের মাঝেই ডুবে থাকেন তিনি। ভেতরে আরো বড় বড় শেলফে বই রাখা আছে বিশ্রামের ব্যবস্থাও। স্থানীয় মানুষ প্রায়ই আসেন বিজয় কুমারের এই লাইব্রেরিতে। এদের অনেকে বাড়িতেও নিয়ে যান বই। খ্যাতিমান লেখকদের, রাইটারদের বই আছে, যেটা আমি নিজেও 2-1টা বই পড়ে দেখলাম বা হাতে নিয়ে দেখলাম, যেটা আমাকে অনেক ভালো লাগছে আর কি। একটা লাইব্রেরিতেও মনে হয় না যে এরকম বই সংগ্রহে রাখে, যা উনি একজন ব্যবসায়ী হয়ে এরকম একটা বইয়ের কালেকশন রাখছে। অত্র এলাকার মধ্যে শিক্ষার্থীরা এখানে আসে, তারা বিভিন্ন ধরনের শিক্ষণমূলক বই এখান থেকে কালেক্ট করে তারা জ্ঞান অর্জন করে। বিজয় কুমার জানান, দেশি লেখকদের পাশাপাশি বিদেশি অনেক লেখকের বইও আছে তার সংগ্রহে। সার কিংবা কীটনাশকের ক্রেতারা এসে এসব বই দেখে অবাক হন। বই পড়তাম, বই কিনতাম, আমাদের এখানে তো ওইভাবে বই পাওয়া যাইতো না। বিভিন্ন সাইটে যেমন ছোটখাটো লাইব্রেরি থাকে, আমাদের এখানে ছিল না, যেখান থেকে মানুষ বই তুলে পড়বে। প্রফেশনালি ভাবে আসলে ওই ধরনের কোনো চিন্তা ভাবনা ছিল না যে বই একটা লাইব্রেরি করবো, এই করবো। শখের বসে পড়ি, যেটা থাকে জমা রেখে দিই। অনেক ছেলে পেলে আসে, বই টই নেয়, পরে টরে আবার দিয়ে যায়। ইন্টারনেটের যুগে এমন উদ্যোগ বেশ প্রশংসিত হয়েছে সাহিত্য সংশ্লিষ্টদের কাছে। এই ধরনের পাঠাগার বেশি বেশি গড়ে তোলা হলে তরুণ প্রজন্ম অনৈতিক কাজ থেকে দূরে থাকতো বলেও মত তাদের। এইরকম একটা সমৃদ্ধশালী লাইব্রেরি দেখে আমাদের এলাকার মানুষ যেমন উৎসাহিত হচ্ছে, তেমনি আমাদের দেশ ও বিদেশের মানুষও যারা বইকে ভালোবাসে, লাইব্রেরিকে ভালোবাসে, তারা আমাদের এই লাইব্রেরি দেখে নিজস্ব উদ্যোগে নিজেরাও ওইরকম একটা লাইব্রেরি গড়ে তোলার আশ্বাস পাবে। বইপ্রেমী বিজয় কুমার তার সংগ্রহ 10,000-এ নিয়ে যেতে চান। জ্ঞানের আলো ছড়াতে চান সব বয়সীদের মাঝে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
এবার আন্তর্জাতিক। এবার আফগানিস্তানের আরেকটি প্রাদেশিক রাজধানী নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে তালেবান। রোববার দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ জাওজানের রাজধানী শেবারগান নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেন বিদ্রোহীরা। এমনকি শহরটির একটি কারাগারে দখল নিয়ে সব বন্দীদের মুক্ত করার কথা জানিয়েছে তালেবান। এর আগে নিমরোজ প্রদেশের প্রথম প্রাদেশিক রাজধানী জারাঞ্জ শহর তালেবান নিয়ন্ত্রণে নেয়। খেলার খবর। বাংলাদেশকে 3 উইকেটে হারিয়ে সিরিজের চতুর্থ ম্যাচে এসে জয়ের দেখা পেল টিম অস্ট্রেলিয়া। লো স্কোরিং ম্যাচে বাংলাদেশের 105 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 1 ওভার বাকি থাকতেই জয় পায় অজিরা। বিস্তারিত রিপোর্টে। টি-20 ম্যাচে মাত্র 104 রানের পুঁজি, জেতার চিন্তা করাটাও বেশি। সেখানে এই উইকেটে কঠিন কাজটি করলেন টাইগার বোলাররা। একটা সময় জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ রক্ষা হয়নি টাইগারদের। সিরিজের চতুর্থ ম্যাচে এসে জয়ের দেখা পেল টিম অস্ট্রেলিয়া। শুরু থেকে হাল না ছাড়ার মানসিকতায় খেলেছেন টাইগার বোলাররা। সেই চেষ্টায় প্রথম ওভারেই অজি অধিনায়ক ম্যাথু ওয়েডকে বোল্ড করে ফেরান মাহদি হাসান। কিন্তু উইকেটে এসে ভয়ঙ্কর চেহারায় হাজির হন ড্যান ক্রিস্টিয়ান। ইনিংসের চতুর্থ ওভারে সাকিব আল হাসানকে রীতিমতো লজ্জায় ডুবিয়েছেন ডানহাতি ব্যাটসম্যান। 1 ওভারেই হাঁকিয়েছেন 5 ছক্কা। সেখানেই হয়তো ম্যাচের ভাগ্য অজিদের হাতে তুলে দিলেন সাকিব আল হাসান। এরপর মোস্তাফিজ, নাসুম, মাহাদি শরীফুলদের বলে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। তবে পুরো ম্যাচেই বলের চেয়ে রান কম হওয়ায় 1 ওভার বাকি থাকতেই 3 উইকেট হাতে নিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ম্যাথু ওয়েডের দল। অথচ ধীরগতির পিচে এবারও লড়াকু সংগ্রহ পাওয়া যাবে একটা সময় এমনটাই মনে হচ্ছিল। 10ম ওভার চলার সময়ও টাইগারদের বোর্ডে ছিল 1 উইকেটে 48 রান। কিন্তু পরের 10 ওভারে নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় অস্ট্রেলিয়া। 1 উইকেটে 48 থেকে 7 উইকেটে 83 রানে পরিণত হয় মাহমুদুল্লাহ রিয়াদের দল। 35 রানের ব্যবধানে 6 উইকেট হারিয়ে লড়াকু স্কোর করার স্বপ্নটা শেষ হয়ে যায় বাংলাদেশের। শেষ পর্যন্ত বাংলাদেশ থামে 9 উইকেট হারিয়ে 104 রানে। গালিবি ভেরিয়াস, নিউজ 24। দর্শক, এই ছিল আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।